দুপুরের সময় বাহিরের গরমের কারণে যান যায় যায় অবস্থা। ডক্টর আজলান আওজাদ মাত্রই ওয়ার্ড রাউন্ড শেষ করে নিজের কেবিনে ফিরেছেন। এসির ঠান্ডা বাতাসটা গায়ে লাগাতেই একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা একটা ফাইলের দিকে হাত বাড়ালেন তিনি। ঠিক তখনই কেবিনের দরজায় কোনো নক না করেই হুট করে একজন ভেতরে ঢুকে পড়ল। আজলান ভ্রু কুঁচকে মাথা তুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা অভয়টা দেখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলল। সামিয়া, তোকে বারবার বলেছি না আমার কেবিনে নক করে ঢুকবি? এই কথা সামিয়া নামক মেয়েটাকে প্রভাবিত করল বলে মনে হলো না। উল্টো মেয়েটার মুখে চওড়া হাসি, পরনে এপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। মেয়েটির নাম ডক্টর সামিয়া রহমান, আজলানের মেডিকেল লাইফের বন্ধু এবং বর্তমানে এই হসপিটালেরই গাইনোকোলজি ডিপার্টমেন্টে কর্মরত। অন্য কারো সাথে না হোক, আজলানের সাথে তার গায়ে পড়া স্বভাব। সামিয়া এগিয়ে এসে আজলানের টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। তার চোখে একরাশ ভালো লাগা আর অধিকারের ছোঁয়া। সে ব্যাগ থেকে একটা লাঞ্চ বক্স বের করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, নক করার ফর্মালিটি বন্ধুদের মধ্যে থাকে না ডক্টর আহিল। আর এলাম কারণ জানি তুই একা থাকলে লাঞ্চ করতে ভুলে যাবি। আজ মা নিজ হাতে তোর পছন্দের বিরিয়ানি রান্না করে পাঠিয়েছেন। চল একসাথে লাঞ্চটা করা যাক। আজলান সামিয়ার বাড়িয়ে দেওয়া লাঞ্চ বক্সটার দিকে এক পলক তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটার এই অতিরিক্ত অধিকার খাটানো বা গায়ে পড়া স্বভাবটা তার খুব একটা পছন্দ নয়, তবে পুরনো বন্ধু বলেই সে তিতা মুখে হলেও মেনে নেয়। চেয়ারের ব্যাকরেস্টে পিঠ ঠেকিয়ে আজলান গম্ভীর গলায় বলল, তোর মায়ের হাতের বিরিয়ানি পছন্দ করি, তার মানে এই না যে তুই প্রতিদিন লাঞ্চের দোহাই দিয়ে আমার চেম্বারে এসে নিয়ম ভাঙবি। পেশাদারিত্ব আর বন্ধুত্বের মাঝে একটা লাইন থাকা উচিত। সামিয়া। সামিয়া আজলানের এই রাশভারী কথায় মোটেও দমে গেল না। সে চামচটা আজলানের দিকে এগিয়ে দিয়ে হালতো হেসে বলল, আহিল, তুই সারাক্ষণ নিজেকে এভাবে নিয়মের বেড়াজালে বন্দি করে রাখিস কেন বলতো? একটু রিল্যাক্স কর। এই নে, খাওয়া শুরু কর। আজলান কিছু বলবে তার আগেই আবার নক পড়ল। আজলান ভ্রু কুঁচকে তাকালো। এই সময় কে এসেছে? আজলান গলা উঁচিয়ে কামিন বলতেই গুটি গুটি পায়ে ভেতরে এলো তুলি। ওকে দেখে আজলান ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটাকে চেনা চেনা লাগছে। হঠাৎ কিছু মনে করার ভঙ্গিতে বলল, জান্নাতুল। তুহির পুরো নাম জান্নাতুল ফেরদৌস তুহি। হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে তুহিকে চেনে, তবে তার পুরো নামটাই হসপিটালের অফিসিয়াল রেকর্ডে ব্যবহার হয়। তুহি একটু হেসে বলল, জি স্যার, আমি। আজলান ওকে বসতে বলল। তুহি এগিয়ে আসলে চোখে পড়ল সামিয়াকে, সাথে সাথে তার কপালে ভাঁজ পড়ল। এই ডক্টরকে সে চিনে, সারাক্ষণ আজলান স্যারের সাথে ঘেঁষে থাকার চিন্তা। ও বসতেই আজলান শান্ত স্বরে জিজ্ঞেস করল, হঠাৎ আমার কেবিনে? তুহি বিনীতভাবে একটু হেসে বলল, আসলে একটা রিপোর্ট দেখানোর ছিল স্যার। তুহির কথা শেষ হওয়ার আগেই পাশে বসা সামিয়া হুট করেই ফুঁসে উঠল। কর্কশ গলায় বলে উঠল, আই ক্যান্ট বিলিভ দিস। আপনি কি হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট হয়ে একটুকু ম্যানার্সও জানেন না যে এটা ডক্টরদের লাঞ্চ টাইম? পেশেন্ট দেখার একটা নির্দিষ্ট শিফট আছে। যখন তখন এভাবে কেবিনে ঢুকে পড়া বড্ড আনপ্রফেশনাল। সামিয়ার এমন চওড়া আর অপমানজনক সুর শুনে তুহির ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে রাগে থমথম করে উঠল। নিজের কাজ নিয়ে এরকম কথায় তার কান ঝাঁঝা করে উঠল। ইচ্ছে করল কড়া ভাষায় মুখের ওপর জবাব দিতে। আপু, আপনি গাইনোকোলজিস্ট ডক্টর হয়ে এই চাইল্ড স্পেশালিস্টের কেবিনে বসে প্রতিদিন লাঞ্চের নামে যে আদিক্ষেতা করেন সেটা কতটা প্রফেশনাল? কিন্তু তুহি অনেক কষ্টে নিজের রাগটা হজম করল। এই মহিলাকে তার একটুও সহ হয় না, তবুও ডক্টর বলে সম্মান করে চলে। আজলান কঠোর চোখে সামিয়ার দিকে তাকালো, তারপর তুহিকে বলল, হ্যাঁ জান্নাতুল, আপনি বলেন। সরি স্যার, আমি জানি এটা আপনার ব্রেক টাইম, কিন্তু পেশেন্ট একটা ছোট বাচ্চা, তার অবস্থা বেশ খারাপ। তাই আমি নিজেই ল্যাব থেকে রিপোর্টটা জেনারেট হওয়া মাত্র নিয়ে এসেছি।
সমস্যা নেই। কার পেশেন্ট এটা? স্যার, আপনারই, কিন্তু রুগী আজ আসতে পারেনি, তাই আমিই এলাম। ও আচ্ছা, রুগীর নাম কি? রিপোর্টটা দেন। রুহি রিপোর্টটা এগিয়ে দিয়ে বলল, রুগীর নাম আদনান। রিপোর্টটা নিতেই নামটা কানে ঠেকল আজলানের। সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে চুপ হয়ে গেল। রিপোর্ট চেক করে কিছুক্ষণ পর সে সামিয়ার দিকে তাকালো, যে এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল। তুই কি এখানে বসে থাকার জন্য এসেছিস? তোর রুগী নেই? সামিয়া বোধহয় অপমান বোধ করল একজন ল্যাব টেকনোলজিস্টের সামনে তাকে এভাবে বলাটা। সামিয়া উঠে দাঁড়িয়ে বলল, রোগী আছে, কিন্তু সেটা সময় মতো। বেটাইমে রুগী বা রুগীর রিপোর্ট আমি দেখি না। শেষ কথাটা তুহির দিকে তাকিয়ে বলল। তুহি চুপ করে শুনল শুধু। এমনিতেই এই মহিলা আজলান স্যারের গায়ে পড়ে থাকে, যেটা দেখলেই মাথা খারাপ হয়ে যায় তার। আজলান শান্ত স্বরে বলল, এই প্রফেশনে টাইম বেটাইম বলে কিছু নেই সামিয়া। ইমার্জেন্সি বলে কয়ে আসে না, আর আমাদের প্রয়োজনটাও হয় ইমার্জেন্সিতে। মানুষের সেবা প্রয়োজনেরই করতে হয়। তোর সুবিধা মতো করলে তো হবে না। সামিয়া আর কিছু বলল না, থমথমে মুখে বেরিয়ে গেল কেবিন থেকে। তুহি মনে মনে দারুণ হেসে নিল। আজলান কিছু বলবে এমন সময় তুহির ফোন বেজে উঠল। আজলান সেদিকে তাকাতেই তুহি স্ক্রিনটা অফ করে দিয়ে বলল, সরি, আপনি বলুন। আজলান তাকাতেই শুধু অ্যান ওয়ার্ডটা দেখতে পেল কে কল করেছে, আর মাথা ঘামালো না। সে ঠান্ডা স্বরে বলল, পেশেন্ট আপনার কে হয়? বোনের ছেলে। অকপট উত্তর তুহির। আজলান ভ্রু কুঁচকে বলল, আপনার বোন আসলো না কেন তাহলে? তুহি একটু ইতস্ত করে বলল, আসলে স্যার, আদনানের জ্বরটা আজ সকাল থেকে আবার একটু বেড়েছে। শরীরটা বেশ দুর্বল। এই রোদের মধ্যে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হসপিটালে টানাটানি করতে বারণ করলাম। তুহির কথায় আজলানের কাছে নওমির কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হলো এখন। সে নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে প্রশ্ন করল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, নিশ্চয়ই। আপনার বোনের হাজবেন্ড কোথায়? মানে উনি কি ওনাদের সাথে থাকেন না? তুহি একটা তাচ্ছিল্যের দীর্ঘশ্বাস লুকিয়ে মুখে ভীষণ অস্বাভাবিক একটা অভয় ফুটিয়ে তুলল। একটু নিচু গলায় বলল, না স্যার, ওই কাপুরুষটা ওদের সাথে থাকে না। বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই ওদের সংসার ভেঙেছে। বাচ্চা যে আছে এটা জানে কি জানে না, এই কথা শুনে পুরুষ হিসেবে তার অবচেতন মনে এক ধরনের কৌতূহল বা হয়তো একচিলতে শুষ্ক বিরক্তি জাগল। সে মনে মনে ভাবল, দায়িত্বজ্ঞানহীন পুরুষের অভাব নেই দুনিয়ায়। যে নিজের সন্তানকে এভাবে ফেলে চলে যায়, সে কেমন বাবা। কিন্তু মুখে বলল, কিন্তু আপনার বোন যে বলল সে বেঁচে নেই। ও এই পরিচয় মনে রাখতে চায় না বলে সবাইকে এটা বলে। আজলান আর কথা বাড়ালো না। সে প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলল, কিছু মনে করবেন না, আসলে আমাদের হসপিটালের একটা সেফটি প্রোটোকল বা লিগেল বিষয়ের ব্যাপার থাকে, সেটা তো জানেনই। কাল ওনার অন্যরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার কিছুটা খটকা লেগেছিল। জি, বুঝতে পেরেছি স্যার। আমি শুধু সব লিখে দিয়েছি, আপনাকে বুঝাতে হবে না আই গেস। না স্যার, আমি বুঝবো। আজ আসি। জি। তুহি সালাম দিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। তুহি কেবিন থেকে বেরিয়ে করিডোরে আসতে একটা লম্বা শ্বাস ফেলল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। এদিকে কেবিনের ভেতরে আজলান একা হাতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাচ্চার বাবার পরিচয় নিয়ে তার মনের ভেতরের খটকা আর সন্দেহটা তুহির কথায় পুরোপুরি কেটে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে চেয়ারের ব্যাকরেস্টে পিঠ ঠেকাল। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল। মনের গভীরে জমে থাকা এক বিষাক্ত অতীত যেন তাকে আবার অবাধ্য করে দিল। নিজের অজান্তেই সে বিড়বিড় করে উঠল, দুনিয়ার সব ঠকে যাওয়া মানুষের গল্পগুলো কেন যেন একই রকম হয়। আজলান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর নিজের বুকের ভেতর চেপে রাখা ক্ষতটার ওপর হাত রেখে সে আবার বিষণ্ণ সুরে বলল,
অথচ দুনিয়ার নিয়মটা কত অদ্ভুত। যে ঠকায় সে দিব্যি ভালো থাকে, নিজের মতো করে বেঁচে থাকে, আর যে ঠকে যায় সে সারা জীবন সেই দহন বুকে নিয়ে একা একা পুড়ে মরে, ঠিক যেমনটা আমি প্রতিদিন মরছি। আজলান নিজের ওপরই তীব্র বিরক্ত হয়ে মাথাটা ঝাঁকালো। জোর করে নিজের মন থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে টেবিল থেকে লাঞ্চ বক্সটা টেনে নিয়ে চামচটা হাতে তুলে নিল। নওমি তাকিয়ে আছে আদনানের দিকে। বিছানার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে 2 বছরের ছোট্ট আদনান। জ্বরের ঘোরে বাচ্চার ফর্সা মুখটা কেমন লালচে হয়ে আছে। ছেলেটাও হয়েছে বাবার মতো। চেহারা যে কেউ দেখলে বলবে বাবা আর ছেলে একই। এই নিয়ে তার চিন্তার শেষ নেই। বিছানার এক পাশে বসে আছে তুহি। সে নওমিকে বলল, যা 1 গ্লাস পানি নিয়ে আয়, কি যে গরম পড়েছে। নওমি পানি এনে বলল, ডক্টর কি বলল? রিপোর্টে ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব ঠিক। আর যেই ওষুধ দিয়েছে এগুলো রেগুলার খাওয়াবি, তাহলেই হবে। আচ্ছা, বলেছিলাম মামার বাসায় ওঠ, শুনিস না কেন আমার কথা? না আপু, তুমি আমাকে যা সাহায্য করেছ সেটা অনেক। আপন মানুষগুলোও এতটা করেনি আমার জন্য। তাই তো বোন মানতে পারিস না? আপু প্লিজ। আচ্ছা হয়েছে, তোকে এসব বলেও লাভ নেই। হতাশার শ্বাস ছেড়ে বলল তুহি। নওমি আমতা আমতা করে বলল, ডক্টর কিছু জিজ্ঞেস করেছে? তুহি না জানার ভান করে বলল, কিসের ব্যাপারে? আদনানের বাবার। হুঁ, জিজ্ঞেস করেছিল তোদের সাথে থাকে নাকি। আমি ধুয়ে এসেছি ওই কাপুরুষকে। মানে? মানে হলো ডাক্তারের সামনে ভালো মতো ধুয়েছি। সামনে তো আর পেলাম না ধোয়ার জন্য। কি বলেছ তুমি? বললাম কাপুরুষটা তোমাদের সাথে থাকে না। আদনানের কোথাও বোধহয় জানে না। নওমি সরে এসে আদনানের মাথার কাছে বসল। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। সেই ঝাপসা চোখে ভেসে উঠছে তার অন্ধকার অতীতের খণ্ডাংশ। নূরজাহান নওমি বাবা মায়ের আদরের সন্তান, কিন্তু বয়স যখন 12 বছর তার জীবনে নেমে আসে চরম অন্ধকার। হঠাৎ হারিয়ে ফেলে তার মাকে। বাবা মায়ের আদরের মেয়ে হুট করে মাকে হারিয়ে বুঝতে পারেনি কি হারিয়েছে। তার মা হার্টের রোগী ছিল। একদিন অসুস্থ হয়ে হুট করে মারা যান তিনি। প্রথম দিকে সকলে শোকে আচ্ছন্ন থাকলেও পরবর্তীতে সবার মধ্যে পরিবর্তন আসে। নওমির বাবার উপর জোর করা হয় দ্বিতীয় বিয়ে করার। নওমির বাবা রাজি ছিলেন না। তিনি ছিলেন নওমির মায়ের প্রতি আসক্ত। এক নারী ছাড়া জীবনে অন্য দ্বিতীয় নারী ছিল না। এরপর নওমির দাদি বারবার জোর করার পরও যখন মানছিল না, তখন সকলে ওনাকে বলেছে ছোট মেয়েটার দেখাশোনার জন্য হলেও একজন লাগবে। নওমি তখন এসব সম্পর্কে জানতো না। এক পর্যায়ে নওমির বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেলে। এরপর শুরু হলো অন্য রকম জীবন। নতুন একজন সদস্য আসলো, তার মন মতো চলতে হলো। নওমির ভালো করে মনে আছে, সেই নতুন সদস্যের আগমনের পর থেকেই তার জীবনের চেনাপথটা কিভাবে পাল্টে যেতে শুরু করলো। তার সৎমা প্রথম প্রথম সবার সামনে খুব ভালোবাসার নাটক করলেও আড়ালে নওমির প্রতি তার আচরণে এক ধরনের শুষ্ক অবহেলা আর তাচ্ছিল্য স্পষ্ট হয়ে উঠত। বাবার সামনে যে নওমি ছিল আদরের রাজকন্যা, বাবার অলক্ষ্যে সেই নওমি হয়ে উঠত এক বাড়তি বোঝা। আর দাদুর বাড়ির মানুষগুলো ধীরে ধীরে কেমন যেন পর হয়ে গেল। এক সময় পাল্টে গেল বাবাও। সে না চাইতেও সৎমায়ের প্রতিটা সত্য মিথ্যে কথা বিশ্বাস করত। মায়ের অভাবটা নওমি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে টের পেত। অবহেলা আর একাকিত্বের সেই অন্ধকার গলিপথ পেরিয়ে নওমি যখন বড় হচ্ছিল, তখনই তার ধূসর জীবনে প্রথম আলোর মতো এসেছিল আজলান আওজাদ আহিল। তখন সবে 19-এ পা দিয়েছিল নওমি। একদিন আহিলের বাবা নওমিকে দেখে পছন্দ করে। পরদিন আহিলের মা আর আহিলকে নিয়ে চলে এলো প্রস্তাব নিয়ে। আহিল তখন 26 বছর বয়সী এক তরুণ। যে সদ্য ইন্টার্নশিপ করে হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছে।
প্রথম দেখায় ওই মায়াবী আর কিছুটা বিষণ্ণ নীল চোখের মেয়েটাকে ভালো লেগে গিয়েছিল আজলানের। নওমি দেখেছিল এই বিয়েটা ভাঙার অনেক চেষ্টা করেছিল তার সৎমা। কারণটা সে জানে না। বিয়ে ঠিক হওয়ার পর নওমি ভেবেছিল নিজের ভাঙা মনে আজলানের মতো এক টুকরো শক্ত আশ্রয় পেয়ে সে বুঝি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। সত্যিই হয়েছিল তাই। আজলানের তীব্র অধিকারবোধ আর আগলে রাখার ক্ষমতা নওমিকে তার সব হারানো অতীত ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসার মানুষটাই সবচেয়ে বেশি আঘাত দিতে শুরু করে। পাল্টে যেতে থাকে সকল অনুভূতি। আজ এ পর্যন্তই বন্ধুরা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।